টুনি দিদি ভাই, এইদিকে আয় রে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমার যে সময় ফুরিয়ে আসছে। এই নে, এই চাবিটা নে দিদি ভাই। আমার যে সময় শেষ। তুমি এমন করে কেন বলছো ঠাকুমা? তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আর এটা কিসের চাবি তুমি আমাকে দিচ্ছ যে, বলো তো? এটা হলো সোনার চাবি। অনেক বছর আগে এক বুড়ি আশীর্বাদ স্বরূপ এটা আমাকে দিয়েছিল। আর আজ তোকে এটা আমি দিলাম। তুই ওই বাড়িতে যাস আর ওখানেই থাকিস, কেমন? আজ থেকে ওই বাড়ির মালিক তুই। এখান থেকে উত্তরের জঙ্গলে আছে ওই বাড়ির দায়িত্ব তুই ঠিকভাবে পালন করিস দিদি ভাই। বিদায়, বিদায় দিদি ভাই। না, এভাবে আর আমি হাঁটতে পারছি না। বড্ড যে ক্লান্ত লাগছে আমার। যাই, আমি একটু ওই বাড়িটাতে যাই, গিয়ে একটু বিশ্রাম নেই। ওই বাড়িটা দেখতে অনেক পুরনো লাগছে, আমি বরং ওখানেই যাই। এই, এই, কে রে? কে আমার আস্তানে এসেছে? তুই? আহা, এতদিন পর আমি আমার পাখি দেখা পেলাম। আয় এদিকে আয় বলছি, আজ আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবা রে, পেতনি, তুমি আমাকে খেও না। আমি যে আমার মৃত ঠাকুমার কথা রাখতে ওই উত্তরের জঙ্গলে পুরনো বাড়িটাতে যাচ্ছি। আমাকে তুমি খেও না পেতনি। আমাকে খেলে হয়তো তোমার পেট ভরবে, কিন্তু আমি যে আমার কোনো কথাই রাখতে পারবো না। হয়েছে হয়েছে, থাক, তোকে আর কান্নাকাটি করতে হবে না। আমি বুঝতে পেরেছি তুই তোর ঠাকুমাকে অনেক ভালোবাসিস, তাই আমি তোকে আর খাবো না। তুই তোর মনের আশা পূরণ কর, তুই যা এখান থেকে। তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি? তাহলে আমি চাই পেতনি, তোমাকে অনেক ধন্যবাদ। উফ বাবা, আরেকটু হলে যে আমি পেতনি পেটে চলে যেতাম। বড্ড বাজে বেজে গেছি আমি। না, আমাকে আরো সাবধানে চলতে হবে। আরে আরে, এই তো উত্তরের জঙ্গলে আমি চলে এলাম, কিন্তু এখানে ও বাড়িটা কোথায়? আরে আরে, ওটা কি দেখা যাচ্ছে? এত চকচক করছে। যাই, গিয়ে একবার দেখি তো। ওটা তো মনে হচ্ছে একটা সোনার বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। হে সৃষ্টিকর্তা, অবশেষে আমি ঠাকুমার কথা মতো ওই সোনার বাড়িটা খুঁজেই পেলাম। দাঁড়াও, কে তুমি? আর তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আর আমি এই সোনার বাড়ির পাহাড়ে আছি, এই বাড়ির উত্তরাধিকারীকে দিব জন্য, জানো? আসলে আমি টনি। আমাকে এই চাবিটা আমার ঠাকুমা দিয়েছে। আর ঠাকুমা আমাকে বলেছে এই চাবিটা নাকি একটা পরী ঠাকুমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। আরে আরে, কি একটা অবস্থা! এক বাড়ির জন্য দু পাখি কিনা দাবি করছে। ওই যে কাকুলিকে দেখতে পাচ্ছেন, কাকুলিও একটা চাবি নিয়ে এসেছে। আমি দুজনের মাঝে কাকে বাড়ি দায়িত্ব দিব? এসব আপনি কি বলছেন? আমার ঠাকুমা কখনো মিথ্যে কথা বলে না। আর এই চাবিটাই হচ্ছে আসল। আর ঠাকুমা আমাকে এবারে দায়িত্ব দিয়েছেন, আমি কোনো মিথ্যে বলছি না। আমি মনে হয় মিথ্যে কথা বলছি। এই শোনো, আমার কাছে তুমি যে চাবিটা দেখতে পাচ্ছ এটাই আসল। পরী তো নিজে আমাকে দিয়েছে। থামো তোমরা, থামো। আমি চাই যে এই বাড়ির আসল মালিক তাকেই দিতে, কিন্তু তোমরা দুজন তো বাড়ির মালিক দাবি করছো। তাই শোনো, তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। তোমাদের মধ্যে যে উত্তীর্ণ হতে পারবে সেই হবে এই বাড়ির মালিক, আর তাকে আমি বিশ্বাস করব। আপনি বলুন আমাদেরকে কি পরীক্ষা দিতে হবে? আমরা সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি। আপনি বলুন তো কি পরীক্ষা দিতে হবে? এখান থেকে দক্ষিণে একটা হিমসাগর নদী আছে, আর সেখানে জলে ভাসা আছে, আর সেখানে নদীর জলে ভাসা আছে এক গোলাপি তরমুজ। আমাকে যে ওই তরমুজ এনে দিতে পারবে তাকেই আমি এই বাড়ির দায়িত্ব দেব। এটা আবার কোনো পরীক্ষা হলো নাকি? ঠিক আছে ঠিক আছে, আসছি আমরা। মারে, তোরা যাচ্ছিস কোথায়? আমাকে একটু সাহায্য করবি রে মা? আমি যে সেই কখন থেকে এই গাছের ফলগুলো পাড়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ফল পাড়তে পারছি না রে। শোনো বুড়িমা, আমি তোমার চাকর নই, আর তাছাড়া আমার হাতে অত সময়ও নেই। আমাকে এবার যেতে দাও তো। আমাকে আবার অনেকটা পথ এগিয়ে যেতে হবে।
তুমি কষ্ট পেও না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও। মা রে, তুই সত্যি অনেক ভালো। সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করুন, যা তবে। আশীর্বাদ করবেন বুড়িমা, আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি। না, আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে। ওই কাকুলি কাক মনে হয় অনেক দূরে চলে গেছে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। কেউ কি আছো? আমার গোড়ায় কি কেউ একটু জল দেবে? এই পাখি, এই আমাকে একটু জল দাও না। এই তুই থাম তো, এমনিতে আমি ওই টুনির থেকে এগিয়ে আছি। এখন যদি আমি তোকে সাহায্য করতে যাই তাহলে তো আমি একদম পিছিয়ে যাব। উফ বাবা, যত সব ঝামেলা। এই পাখি, এই তুমি অন্তত আমাকে একটু সাহায্য করো। আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু জল এনে দাও না। তুমি অন্তত ওই পাখিটার মতো এত স্বার্থপর হও না। দাঁড়াও, আমি দেখছি আশেপাশে থেকে কোথাও জল পাই কিনা। উনি একটা পুকুর থেকে জল এনে গাছের গোড়ায় দেয়। আহা, তুমি বড্ড ভালো গো। তুমি যে আমার বড্ড উপকার করলে। তবে তুমি ভেবো না, তুমি বরং আমার একটা ডাল নিয়ে যাও। আমার ডাল হয়তো তোমার কোনো উপকারে আসবে। এরপর টুনি একটা গাছের ডাল ভেঙে নিয়ে যায়। অবশেষে টুনি আর কাকলি নদীর কাছে আসে আর নদীর জলে গোলাপি তরমুজ দেখতে পায়। ওই তো তরমুজ দেখা যাচ্ছে। যাই যাই বাবা, আমি বরং সাঁতরিয়েই যাই। তবু ওই তরমুজ আমার চাই চাই। তাছাড়া এখানে তো আমি কোনো নৌকাও দেখছি না। হা 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 হা। বোকা পাখি, এবার আয় আমার পেটে আয় দেখি। তোকে তো আজ আমি মজা করে খাবো। না না, তুমি আমাকে খেও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। খেও না, না। হে কি, এবার আমি কি করব? ওই কুমির তো আমাকেও খেয়ে নেবে নিশ্চিত। ভয় পেও না, আমি তোমাকে একদম খাবো না। কারণ আমি জানি তুমি একটা সৎ পাখি। তোমার হাতে থাকা গাছের ডালি যে তোমার সৎ থাকার চিহ্ন। আসলে এতক্ষণ তোমাদের সাথে যা যা হয়েছে সবই তোমাদের পরীক্ষা ছিল। জানো, কে সৎ আর কে অসৎ সেটা দেখার জন্যই পরীক্ষা নেওয়া হয়েছিল। তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো পাখি, এসো আমার পিঠে এসো, আর এসে গোলাপি তরমুজ নিয়ে যাও। এরপর টুনি কুমিরের পিঠে করে গোলাপি তরমুজ নিয়ে আসে আর সোনার বাড়ির সেই পাহারাদারকে দেয়। আরে, আমি জানতাম তুমি ছিলে আসল আর তুমি সৎ। তাহলে এত পরীক্ষা কেন নিলেন আপনি? আসলে ওই কাকলির একটা শাস্তির দরকার ছিল, তাই আমি ওকে ইচ্ছে করেই পাঠিয়েছি। এই নাও, বাড়িটা তোমার। আর আশা করি তোমার ঠাকুমার আদর্শে অনেক ভালোভাবেই দিন কাটাবে তুমি, আর গরিব অসহায় পাখিদেরকে সাহায্য করবে। এবার তাহলে আমি আসি টুনি। করত এক মা জলপরি আর তার মেয়ে নীলাঞ্জনা জলপরি। আর তার পাশের বনে বাস করত টোনা আর টুনি নামে এক জেলে পরিবার। একদিন, আমার সোনা মা, এত ছোটাছুটি করিস না মা, হারিয়ে যাবি তো। আয় মা আয়, আমার কাছে আয়। নদীতে যে অনেক বড় বড় দানব আছে, তোর তো ক্ষতি হতে পারে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, এত দুষ্ট হয়েছে না। এই তো মা, আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে একটু খেলতেও দাও না, ভালোই লাগে না আমার। এভাবে চুপচাপ থাকতে আমার আর ভালো লাগে না। আমার ছোটাছুটি করতেই ভালো লাগে মা। আজ তোকে আমি অলৌকিক শক্তি দেব রে মা, তাহলে তুই আর কোনো বিপদে পড়বি না। তারপর তুই যত ইচ্ছে ছোটাছুটি করিস। এ কথা বলে মা জলপরি নীলাঞ্জনা জলপরির মাথায় জাদুর কাঠিটা রাখে আর বলে, তুই অনেক শক্তিশালী হবি। তোর যাকে ইচ্ছে তাকেই অনেক ধন সম্পদ দিতে পারবি। আর তুই কোনো বিপদে পড়লে বা কারো কাছে ধরা পড়লে আত্মগোপন করার জন্য তার হাতের ছোঁয়া পেলে তুই দেখবি হুবহু তার মতো হয়ে যাবি। আর তুই যতই রূপ পাল্টাস না কেন, তুই আমার সামনে আসলে আবার আগের রূপ ফিরে পাবি। মা জলপরির কথা শুনে নীলাঞ্জনা খুশি হয়ে যায়। আবার সে দৌড়াদৌড়ি করে খেলতে থাকে। এদিকে টোনা সে সময় জাল নিয়ে নদীতে মাছ ধরতে আসে আর বলতে থাকে, প্রতিদিন তো পূর্ব দিকে জাল ফেলি, তেমন কোনো মাছ পাই না। আজ দক্ষিণ দিকে একটু জাল ফেলে দেখি দেখি ভালো কিছু পাওয়া যায় কিনা। সংসারের যে অবস্থা শুরু হয়েছে, মাছ বিক্রি করে টাকা না নিয়ে গেলে তো চুলায় আগুনই জ্বলবে না।
এ কথা বলে টোনা নদীতে জাল ফেলে। আর টোনা জাল ফেলার সাথে সাথে বুঝতে পারে যে জালে বড় কিছু আটকে গেছে। তা বুঝতে পেরে টোনা ধীরে ধীরে জাল টানতে শুরু করে। আর জাল তুলে দেখে একটা জলপরি কন্যা জালে আটকা পড়েছে। তা দেখে টোনা ভীষণ ভয় পায় আর বলে, এ কি সর্বনাশা কাণ্ড! এটা তো মাছ নয়, এটা তো জলপরীর কন্যা। তাড়াতাড়ি জাল থেকে জলপরীর কন্যাকে বের করতে হবে আর নদীতে আবার ছেড়ে দিতে হবে। যদি আবার মরে যায় আর আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, যাই তাড়াতাড়ি জাল থেকে জলপরীর কন্যাকে বের করি। এ কথা বলে যখনই টোনা জলপরীর কন্যার গায়ে হাত দেয়, তখনই জলপরী পাখির বাচ্চার রূপ ধারণ করে। তা দেখে টোনা ভীষণ ভয় পায়, কিন্তু পাখির বাচ্চার মায়াবীর মুখ দেখে টোনার মনের সব ভয় কেটে যায়। তখন টোনা বলে ওঠে, আহারে কত সুন্দর মুখখানা! আমার টুনি যদি মা হতে পারতো তাহলে আমাদের দুজনেরও এমনই একটি ছানা থাকতো। আমি একে আর জলে ছেড়ে দেব না। আজ থেকে এই ছানা আমার মেয়ে। আমি একে আমার মেয়ে বলে পরিচয় দেব। যাই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, টুনি তো ভীষণ খুশি হবে। এ কথা বলে টোনা জলপরিরূপী পাখির ছানাকে তার বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে গিয়ে টোনা টুনিকে ডাকতে থাকে, টুনি, ও টুনি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। কোথায় গেলে? টোনার ডাক শুনে টুনি তাড়াতাড়ি বাইরে আসে। আর টোনার সাথে জলপরিরূপী পাখির ছানাটিকে দেখে টুনি বলে, এ কি গো, তুমি কোথা থেকে এ কাকে ধরে আনলে? আমাদের সন্তান নেই বলে তুমি শেষে কি না অন্য বন থেকে এরকম অন্যের ছানাকে ধরে আনলে? কি হয়েছে তোমার, বলো তো শুনি। আরে টুনি, না না, তুমি ভুল ভাবছো। আজ থেকে এটাই আমাদের সন্তান। এ কথা বলে টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি টোনাকে বলে, ভালোই করেছো টোনা, আজ থেকে এই মেয়ের বাবা মা আমরা। আজ থেকে আমি ওর নাম রাখলাম টিং টিং। এদিকে জলপরীর মা তার কন্যাকে হারিয়ে চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে না পেয়ে মা জলপরী বলে, কোথায় গেল আমার মেয়ে? কোনো দানবের হাতে পড়লো না তো? চারিদিকে তো কত খুঁজলাম, কোথাও পেলাম না। কোনো জেলের জালে কি আটকা পড়েছে? আমি এক্ষুনি যাব বনের মধ্যে। আমার মেয়ের কেউ ক্ষতি করলে আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আমি। এ কথা বলে মা জলপরী বনের মধ্যে চলে আসে। আর বনের সব পাখিরা মা জলপরীকে দেখে অনেক ভয় পেয়ে যায়। মা জলপরী বনের পাখিদের উদ্দেশ্যে বলতে থাকে, কোথায় কোথায় আমার মেয়ে? আমার মেয়েকে বের করে দাও। কোথায় আমার মেয়েকে আটকে রেখেছো? ভালোই ভালোই বের করে দাও, তা না হলে আমি এই বনের সবাইকে মেরে ফেলবো। সব বাড়িঘর আমার শক্তি দিয়ে ভেঙে ফেলবো। আমরা তোমার মেয়েকে আটকে রাখিনি। তুমি আমাদের সঙ্গে এমন অন্যায় করতে পারো না। চলে যাও এখান থেকে, আমাদের কাছে তোমার মেয়ে নেই। তোমরা মিথ্যে বলছো, নদীতেও আমার মেয়ে নেই। এই বন ছাড়া কোথাও আমার মেয়ে থাকতে পারে না। তোমরা আমার কথা শুনবে না তো? দেখো আমি তোমাদের কি হাল করি। এ কথা বলে মা জলপরী বনের সব পাখিদের ঘরবাড়ি ভেঙে দিতে থাকে। আর পাখিরা তাদের জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকে। এদিকে টোনা আর টুনি সেই জলপরীর কন্যাকে নিজের মেয়ে মনে করে অনেক সুখে দিন কাটাতে থাকে। একদিন টুনি টোনাকে বলে, টোনা, সংসারের যা জমানো টাকা ছিল সব তো শেষ হয়ে গেছে। এদিকে তো তুমি নদীতেও ভালো মাছ পাও না। আমরা যে এবার পথের ভিখিরি হয়ে যাব টোনা। মেয়েটাকেও তো ঠিকঠাক মতো খাবার দিতে পারছি না। টোনা, এবার বুঝি আমাদের ভিটে বাড়ি সব বিক্রি করে দিতে হবে গো। তাই করতে হবে গো টুনি। উপরওয়ালা যে কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। এই অভাবের সংসারে থাকতে আমার আর ভালো লাগে না। আমাদের কথা বাদ দাও, আমরা না হয় না খেয়েই থাকতে পারবো, কিন্তু আমাদের মেয়েটা ও তো অনেক ছোট, ও তো আর এত কষ্ট সহ্য করতে পারবে না। টোনাটুনি যখন এসব কথা বলছিল, টিং টিং এসব কথা শুনে তাদেরকে বলে, মা বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব অভাব দূর করে দেব। এ কথা বলে টিং টিং চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। আর মন্ত্র পড়ার সাথে সাথে 2 বস্তা সোনার মোহর তাদের সামনে চলে আসে। এই নাও মা বাবা, 2 বস্তা সোনার মোহর, আর কোনো অভাব থাকবে না। যাও বাবা, এই মোহরগুলো থেকে কিছু মোহর বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে এসো। মা রে, তুই আমাদের বড্ড উপকার করলি রে মা। তুই আমাদের মেয়ে রূপে সাক্ষাৎ উপরওয়ালা।
আমি একটু পর গিয়ে বাজার থেকে খাবার কিনে আনবো। এ কথা বলে টোনা মোহরের বস্তাগুলো ঘরে রেখে আসে। আর তখনই সেখানে কবুতর হাঁপাতে হাঁপাতে এসে বলে, টোনা দাদা, এখনই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বনের মধ্যে এক জলপরি এসেছে। তার মেয়ে বনে নাকি পাখিদের মাঝে আছে। সে তার মেয়েকে খোঁজার জন্য বনের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। পালিয়ে যাও এক্ষুনি। এ কথা বলার পর কবুতর সেখান থেকে চলে যায়। তখন টিংটিং বলে, মা এসেছে, আমাকে খোঁজার জন্য মা এসেছে। তোমরা আমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে যাও, তা না হলে যে মা বোনে সবার ক্ষতি করে ফেলবে। টিংটিং এর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে, টোনা, আমাদের মেয়েকে তুমি তার আসল মায়ের কাছে দিয়ে এসো। আমি চাই না আমাদের সন্তানের লোভে আর আমাদের জন্য বনের সবার ক্ষতি হোক। আমরা বরং নিঃসন্তানই থাকবো সারা জীবন। যাও টোনা, যাও। টুনির কথা শুনে টোনা রাজি হয়ে যায়। আর টোনা জলপরি কন্যাকে তার মায়ের কাছে নিয়ে যায়। জলপরি কন্যা মায়ের কাছে যাওয়ার সাথে সাথে আগের রূপ ফিরে পায়। আর জলপরি মা বলে, মা রে, আয় মা, আমার কাছে আয়। তোকে আমি কত খুঁজেছি। আমি জানতাম তুই এই বনেই আছিস। তোকে কে আটকে রেখেছে? এই দুই পাখি। আমি এক্ষুনি ওদের ধ্বংস করে দিচ্ছি। আমার মেয়েকে আটকে রাখার শাস্তি ওদের পেতেই হবে। মা, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি নদীর মাঝে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম, তাই আমি বাইরের জীবন উপভোগ করার জন্য ইচ্ছে করে বাবার জালে আটকা পড়েছিলাম। বাবা মা আমাকে কোনো কষ্ট দেয়নি। তুমি ওদের কিচ্ছু করো না। ঠিক আছে রে মা, আমি ওদের কিচ্ছু করব না। এখন চল, আমরা নদীতে ফিরে যাই। জলপরি মায়ের কথা শুনে জলপরি কন্যা নদীতে ফিরে যেতে রাজি হয়। আর যাওয়ার আগে টোনাটুনিকে বলে, টুনিমা, তোমার তো কোনো সন্তান নেই। তুমি প্রতিদিন নদীর ঘাটে এসো, আমি তোমার সাথে দেখা করব। তুমিও যে আমার মা। যাবো রে মা, যাবো। আমি প্রতিদিন নদীর ঘাটে যাব। তোকে ছাড়া যে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যা রে মা, এখন তুই তোর মায়ের সাথে চলে যা। টুনির এই কথা শুনে জলপরি কন্যা তার মায়ের সাথে চলে যায়। এরপর থেকে টোনাটুনি প্রতিদিন নদীর ঘাটে গিয়ে জলপরি কন্যার সাথে দেখা করে আসে। আর তাদের নিঃসন্তান হওয়ার কষ্ট ভুলে গিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।